আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব। যে কোনো সময় নির্বাচন সরকার যখন চাইবে আমরা যাতে ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নেব। কোনো দল আগে চাইতো নির্বাচন, কেউ চাইতো একটু পরে চাইতো, নানা রকম টানাপোড়েন ছিল, রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ ছিল। তো সেই জন্য হয়তো নির্বাচনের সময়টা ঠিক করতে একটু সময় লেগেছে। অবস্থাটা বুঝতে এসছেন যে আমাদের প্রস্তুতিটা কীরকম আসে। আমরা তো ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলছি, তা আমাদের প্রস্তুতিটা কীরকম আছে সেটা আমি ওনাকে জানিয়েছি। দেখেন, নর্মাল সার্কামস্টেন্সে এক ধরনের ব্যবস্থা হয়, এটা তো একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ ধরনের সরকার। আমরা 5ই অগাস্টে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন যে আমি নির্বাচন কমিশনকে চিঠি দেব ইলেকশন করার জন্য। অ্যাকর্ডিংলি আমরা পরের দিনই কিন্তু চিঠি পেয়ে গেছি, সন্ধ্যা চিঠি পেয়ে গেছি ওনার অফিস থেকে চিঠি পেয়ে গেছি। এটা আমি ওনাকে যা জানিয়েছি আমি সেই কথাগুলোই বলতেছি, এবং যেখানে ওই চিঠিতে আমাদেরকে অনুরোধ করেছেন যে রমজানের আগে, আগামী বছরের রমজানের আগে যাতে আমরা ইলেকশনটা করি, এই অনুরোধটা আমাদেরকে জানিয়েছেন। তো আপনারা তো জানেন, আপনারা তো আমাদের সাথেই থাকেন, বলতে গেলে সারাদিন তো এখানেই থাকেন। আপনারা দেখছেন যে আমরা এখানে যোগদানের পর থেকে কিন্তু প্রস্তুতি শুরু করেছি, একদম যোগদানের পর থেকে। তো সে কথাও বললাম যে এখানে আমাদের প্রস্তুতি তো আমরা শুধু এখন নিচ্ছি যে তা না, এখন একটু জোরদার করেছি, যে বিশেষ করে চিঠিটা পাওয়ার পর থেকে জোরদার করেছি, এটা ঠিক। কিন্তু আমরা বড় বড় কাজগুলো কিন্তু আগে হাত দিয়ে দিয়েছি মোটামুটি, যাতে কোনো অসুবিধা না হয়। আমি একটা কথা ক্লিয়ারলি ওনাকে বলেছি যে এখন কোনো দল আগে যেটা দাঁড়িয়েছে, কোনো দল আগে চাইতো নির্বাচন, কেউ চাইতো একটু পরে চাইতো, নানা রকম টানাপোড়েন ছিল, রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ ছিল। তো সেই জন্য হয়তো নির্বাচনের সময়টা ঠিক করতে একটু সময় লেগেছে। এখন আমরা যেটা মোটা দাগে যেটা ওনাকে জানিয়েছি যে আমাদের ইচ্ছা হচ্ছে কোনো কারণে যদি, আগের কথা বলছি আমি, এটা এখনকার কথা না, আগের যে নির্বাচন কমিশনের উপরে যাতে কোনো ব্লেম না আসে। নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব রয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুত নয়, ওদের প্রস্তুতি সাফিসিয়েন্ট নয়, এই কথা বলে যাতে কোনো নির্বাচন নিয়ে কোনো ধরনের কথা না হয়, এই জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব। যে কোনো সময় নির্বাচন সরকার যখন চাইবে আমরা যাতে ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নেব। আমরা কোনো ধরনের কোনো ব্লেম নিতে রাজি না, আমি এই কথাটা ওনাকে জানিয়েছি, এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। তো উনি একটা জিনিস জানতে চেয়েছেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথা। এটা আপনারা সবসময় যে প্রশ্নটা করেন, সবাই আমার সাথে দেখা করতে আসলে এই প্রশ্নটা করে যে আমি মনে করি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা আমি সেদিনও আমাদের ট্রেনিং প্রোগ্রামে বলেছি। আমি 91 সালেও দেখেছি বিভিন্ন পার্টির মধ্যে গোলমাল পরে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে। 96 সালেও দেখেছি আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা একজন উপদেষ্টা ছিলেন ওই সরকারে, জাস্টিস হাবিবুর রহমান সাহেবের কেয়ারটেকার গভর্নমেন্টে, উনি সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপদেষ্টা ছিলেন। উনিও ওই বিভিন্ন পার্টিকে নির্বাচনে আনতে ওনার চেষ্টা দেখেছি আমরা। 2008-ও অনেক ধরনের পার্টির মধ্যে টানা পড়েন ছিল, কিন্তু একটা পর্যায়ে এসছে। উনি বললেন যে এখন তো বিভিন্ন পার্টির মধ্যে নানা মত, এটা আপনার ধারণা কি? আমার ধারণা হলো আমাদের রাজনৈতিক দলগুলো, আমি বিশ্বাস করি দেশের স্বার্থ ওনাদের সবার বিবেচনায় উপরে, দেশের স্বার্থ ওনারা বিবেচনায় রাখবেন, এবং আমাদের রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে কাজ করেন, দেশের কথা চিন্তা করে কাজ করেন, এবং শেষ পর্যন্ত গিয়ে দেখবেন যে একটা পজিশনে এসে যায়। এই কথা আমি গোড়া থেকে বলে আসছি। যখন আমি বলেছি যে ওনাকে বলেছি যে আমাদের রাজনৈতিক দলগুলো দেখবেন আপনি শেষ পর্যন্ত একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে, এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু এখন গতকাল থেকে এই উদ্যোগটা নিয়েছেন, আবার আলোচনা করছেন উনি। এতদিন তো ওনারা ঐক্যমত্য কমিশনকে দায়িত্ব দিয়েছিলেন একটা ঐক্যমত্য পৌঁছানোর জন্য, গতকাল থেকে দেখতেছি উনি আবার আলোচনা শুরু করেছেন। তার মানে পলিটিক্যাল যাতে রেজলিউশনটা যেটা হয়, সবাইকে নিয়ে আসা, একসাথে অনবোর্ড করা, এই কাজটা উনি আবার নিজেই শুরু করেছেন, একদম নিজের থেকে শুরু করেছেন। এটা গতকাল থেকে দেখতেছি। এটাও জানিয়েছি আমি ওনাকে, এটাও জানিয়েছি। সুতরাং আমি বিশ্বাস করি যে একটা পর্যায়ে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে।
তো উনি এটা জানতে চাইলেন যে এই যে মব কালচার যেটা এটা কিভাবে ইলেকশনের সময় তো এই ধরনের কোনো পার্টির উপরে যদি এরকম মব সৃষ্টি হয় তাহলে কি হবে। আমি বললাম দেখেন ইলেকশন তো এখনো দেরি আছে, তো ওই ইলেকশনের সময় যখন 300 কনস্টিটিউয়েন্সিতে যখন একদিন ইলেকশন হবে ওই মবই ভাগ হয়ে যাবে 300 জায়গায়। যারা মব সৃষ্টি করে ওরা দেখবেন যে যার কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে, একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না, ঢাকা শহরেই খালি হয়ে যায়, শুধু ভোটাররা যারা ভোট দিয়ে তারা এখানে আমাদের অভিজ্ঞতায় বলে যে ওই সব লোক যে এখানে থাকবে এমন না, যারা মব সৃষ্টি করতে চায় তারা মব সৃষ্টি যারা করতে চাইবে তারা সুবিধা করতে পারবে না ইলেকশনের সময়। আর তা বলে যে উনি জানতে চাইলেন যে আপনারা তো আমরা তো পত্রপত্রিকায় দেখেছি আপনারা আরপিও সংশোধন করেছেন, কন্ডাক্ট রুলসে কিছু পরিবর্তন আনছেন, তো এখন নর্মালি মেজর কী ধরনের পরিবর্তন আপনারা আনছেন এটা জানতে চাই। ওনার আগ্রহটাই জানায়। উনি একটা কথা ভাগ দিয়ে বলেছেন, এটা বলেছে চারিদিকে তো দেখি কনস্পিরেসি থিওরি সব নানা ধরনের গুজব রটে গেছে। আমি বলি হ্যাঁ এই দেশটা হইলো গুজবের দেশ, এটা হইলো গুজবের দেশ। গুজব ম্যানুফ্যাকচার করার জন্য অনেক ইন্ডাস্ট্রি গ্রো করেছে এখানে, বিশেষ করে ইলেকশনকে কেন্দ্র করে। বলে যে এই জন্য আমার জন্য উনি আবার এই যে এই গুজবটাকে দূর করতে চান আর কি। যে আমি দেখেন এগুলো গুজবকে বেশি কানে নিতে নেই। আমার অভিজ্ঞতা হলো, আমার তো চাকরি জীবনে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি, বেশি গুজব কানে না নেওয়াটাই বেটার এটা। তো ওনাকে আমরা মেজর কি অ্যামেন্ডমেন্টস আমরা সাজেস্ট করেছি এগুলো বলেছি। আমরা বললাম যে আমরা তো একটা কনস্টিটিউশনাল আমাদের আরপিওতে একটা প্রভিশন ছিল, পুরা কনস্টিটিউয়েন্সির রেজাল্ট বাতিল করে দেওয়ার প্রভিশন ছিল, এটা বাদ দেওয়া হয়েছিল মাঝখানে, এটা আমরা ফেরত আনার ব্যবস্থা করেছি। তো আর একটা কথা বলেছিলেন যে ওই যেটা উনি জানতে চেয়েছেন যারা ইলেকশন কন্ডাক্ট করে তাদের পক্ষপাতিত্ব থাকবে কিনা। আর সরকার তো সিইসি বলেছেন যে শুনানিতে 95% তো সরকার এই ইলেকশন করে, 5% ইলেকশন কমিশনের ভূমিকা থাকে, 95% সরকার করে। আমি বললাম যে কথাটা ঠিক, কিন্তু এটার ব্যাখ্যা দুইটা আছে, একটা ব্যাখ্যা না। একটা ব্যাখ্যা হলো যে 95% সরকার কন্ট্রোল করে নিজেদের পক্ষে রেজাল্টটা নিয়ে আসে, এটা এক ধরনের ব্যাখ্যা। রেজাল্টটা নিজের পক্ষে আনার জন্য 95% এনার্জি খরচ করে সরকার। আরেকটা ব্যাখ্যা হলো সরকার 95% সরকারের সহযোগিতা নিয়ে সুন্দর একটা ইলেকশন উপহার দেওয়া, যেটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের 95% হলো জনগণের পক্ষে সরকারের কাজ, সরকারের বিভিন্ন এজেন্সিগুলা, যে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো আমরা ধরি, এই যে আমার পুলিশ, তারপর বিডিআর, আর্মি, সবাইকে নিয়ে যে আমরা ইলেকশন করবো। সুতরাং সেই দিক থেকে 95%, বাট এটা সৎ উদ্দেশ্যে 95%, সৎ উদ্দেশ্যে এটা কন্ট্রিবিউশনটা। কিন্তু অতীতে এমন হয়েছে ওই 95%টা মিসইউজ হয়েছে এবং সরকারের পক্ষে চাহিদা মোতাবেক যাতে হয় সেরকম একটা ব্যবস্থা হয়েছে। তো উনি বলে যে হ্যাঁ ইউ আর রাইট, এটা ঠিক। আমার সাথে দেখেন সরকারকে বাদ দিয়ে ইলেকশন করার কোনো সুযোগ নেই। আমরা তো ইলেকশন কমিশন এক হাতে ইলেকশন করতে পারবো না। আমার পুলিশ লাগবে, আর্মি লাগবে, বিজিবি লাগবে, টাকা পয়সা লাগবে, আমার রিটার্নিং অফিসার লাগবে, প্রিসাইডিং অফিসার লাগবে, পুলিং অফিসার লাগবে, তো সব তো সরকারের লোকই। সুতরাং সরকারকেও একদম ইগনোর করে তো ইলেকশন করা তো সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না। ওনাদের সহযোগিতা নিয়েই আমরা করবো। সরকার সহযোগিতা করতে প্রস্তুত, সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। আপনারা দেখতেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা অলরেডি সব গভর্নমেন্ট এজেন্সিকে বলে দিয়েছেন যে তোমরা ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করো। উনি এটা বলে দিয়েছেন। তো তারপরে একটা কথা তো নিয়েছিল যে আপনি দেখেন ওই 95% যেটা যে রেজাল্ট যে পক্ষে নিয়ে আসার জন্য যে করা, আমার তো সে কোনো সমস্যা নেই, কারণ বর্তমান সরকারের কোনো নিজস্ব, উনি কোনো দলীয় প্রধানও না, ওনার কোনো ব্যক্তিগতভাবে ওনার কোনো দলও নাই, সুতরাং ওনার কোনো আমাকে ইনফ্লুয়েন্স করার প্রয়োজনও এ পর্যন্ত তো আমি দেখিনি। আমাকে তো যদি বলতো যে কোনো সময় বলতো যে এটা করেন ওটা করেন ওটা, আমার কেন, উনি সম্পূর্ণ স্বাধীনভাবে যাতে ইলেকশন কমিশন কাজ করতে পারে এ পর্যন্ত উনি সেই ব্যবস্থায় রেখেছেন। একটিবারের জন্য উনি আমাদের উপরে কোনো
যে প্রেশার দিয়ে ওইটা ওইভাবে করেন ওইটা ওইভাবে করেন কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমরা পাইনি, কোনো ধরনের প্রভাব পাইনি। এটা একটা এটা তো বলতেই হয় আমাকে। সুতরাং আমি সেটাও তারা জানাইছি যে উই আর ওয়ার্কিং ফুললি ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট এনি ইনফ্লুয়েন্স হোয়াটসোএভার ফ্রম দ্য গভর্নমেন্ট। এটা আমরা সেইভাবেই কাজ করছি। তারপরে ওই যে আর বলছি যে আমরা ওই যে কালো টাকার যে ব্যবহারটা যথাসম্ভব কমানো, এটা বন্ধ তো আর করতে পারবো না, যথাসম্ভব কমানোর জন্য যা যা ব্যবস্থা রাখা দরকার সেটা আমাদের ধারণায় সেটা করেছি। আর সংস্কার কমিশনের সাথে আমাদের যে ওই সুপারিশ টুপারিশ এগুলো নিয়ে একটু আমাদের অবস্থানগুলো জানতে চেয়েছেন। আমরা ঐক্যমত্য কমিশনের সাথে বসছিলাম, এই কথাও জানিয়েছি ওনাকে, আপনাদের সাথে জানিয়েছি। এবং আমি বলে যে আপনি তো নিশ্চয়, আমি আশাবাদী। আই নেভার লুজ হোপ অ্যান্ড আই এম এ গ্রেট ফাইটার। আই উইল ফাইট টু দ্য লাস্ট। সর্বশক্তি দিয়ে আপনাদের সবাইকে নিয়ে, বোথ লেডিস অ্যান্ড জেন্টলম্যান অল, সবাইকে নিয়ে, দেশের জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা উইল ফাইট আউট। এই যে এবং এই যখন হয় যে আমরা সর্বশক্তি দিয়ে একটা সুন্দর যাতে ইলেকশন হয় সেই চেষ্টা আমাদের থাকবে, এখানে কোনো আমাদের চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। আর আরেকটা জিনিস ওনাকে বলেছি, দেখেন আমরা নতুন কতগুলো জিনিস এবার আমাদেরকে করতে হচ্ছে। যেমন এই যে প্রবাসী ভোটটা, যেটা আগে বিধান থাকলেও ব্যালট, যে পোস্টাল ব্যালট থাকলেও কেউ এক্সিকিউশনে যায়নি। এবার আমরা তো মাসিভ স্কেলে প্রবাসী ভোটের জন্য আমরা ব্যবস্থা করতেছি। যে আমি নিজেও যাবো, কানাডা যাবো, যাই তাদের সাথে কথা বলবো, রেজিস্ট্রেশন কার্ড দেবো, তারপর তাদের সাথে প্রসিডিউরটা এক্সপ্লেন করবো, তাদের কোনো সুবিধা অসুবিধা জানতে চাইবো তাদের। আমাদের অন্যান্য কমিশনাররাও যাবেন, আমাদের অলরেডি অনেক অফিসার অলরেডি যে টেকনিক্যাল টিম কাজ করতেছে। তো প্রবাসী ভোটারটা বলেছি। আর দ্বিতীয় যেটা বলেছি, আমাদের যারা ভোটের দিনের যারা দায়িত্বে থাকে তারা কোনোদিন ভোট দিতে পারে না, যে ইভেন দি রিটার্নিং অফিসার হিমসেলফ ভোট দিতে পারে না। তো বলে আপনারা সেটা করবেন, আমি হ্যাঁ আমরা করবো, সেটা বলতে না, এটা ভালো উদ্যোগ নিয়েছেন। এই দুটা জিনিস দেখেন, মানে এই সমস্যার মধ্যে মানে এই দুটা নতুন, একদম সম্পূর্ণ নতুন ইনিশিয়েটিভ আমাদেরকে নিতে হচ্ছে। তো বলে যে আপনারা কি পোস্টাল ব্যালট, আমাদের শুধু পোস্টাল ব্যালট বললে একটু ভুল হবে, আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট। আপনার ভোটার রেজিস্ট্রেশনটা, যারা পোস্টাল ব্যালট ভোটার রেজিস্ট্রেশনটা আমরা অনলাইন করাবো, ভোটটা আমরা পোস্টাল ব্যালটে দিব, কিন্তু এটাকে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট বলাটাই বোধহয় যুক্তিযুক্ত হবে। আমি সেই কথাই জানিয়েছি। আমি বললাম যে না, আমাদের প্রিপারেশন ইজ গোয়িং অন ওয়েল, এবং যাতে ফেব্রুয়ারির মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা যে ওয়াদা দিয়েছেন, উনি একটা সুন্দর নির্বাচন দিতে চান। তো আমি বললাম, আমি এইসব একটু বেশি বলা হলো কিনা জানি না, আমি ওনাকে বললাম যে দেখেন আমাদের একমাত্র নোবেল লরিয়েট, উনি একটা জাতির কাছে ওয়াদা করেছেন, ওয়াদা করেছেন। আমি চাই যে ওনার ডিগনিটি, ওনার ইজ্জত, ওনার যে কমিটমেন্ট, ওনার ওয়াদাটা রক্ষিত হোক, সেটাও আছে। আমার ওয়াদাটাও যাতে রক্ষিত হয়। আমিও জাতির কাছে ওয়াদা দিয়েছি, সুতরাং আমার ওয়াদা, ইলেকশন কমিশনের ওয়াদা এবং ওনার ওয়াদা যাতে রক্ষিত হয়, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।